Dear Halkastanians, welcome to the English version biology class. So, this is the second lecture of the chapter cell division. এবং তোমরা গতকালকে ক্লাসে সেল ডিভিশনের মেইনলি মাইটোসিস সেল ডিভিশন এবং এ সম্পর্কে আরো সংখ্যক যে কথাবার্তা আছে সেটা সম্পর্কে জেনেছো। আজকের ক্লাসে আমরা মেইনলি পড়বো হচ্ছে মিওসিস। সো এখন বাজে হচ্ছে 7:50। আমরা ঠিক 7:55 আমাদের লাইভ ক্লাস শুরু করব। তো তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো, তোমরা তোমাদের ক্লাসমেটকে এই লাইভ ক্লাসের বিষয়ে নোটিফিকেশন বা আমাদের মেসেঞ্জার গ্রুপে এটা জানাও। আমরা ঠিক 7:55 আমাদের লাইভ ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, আমরা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের সেল ডিভিশনের যে নেক্সট সেকেন্ড পার্ট, অর্থাৎ মিওসিস। আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছি মাইটোসিস সেল ডিভিশন এবং অ্যামাইটোসিস সেল ডিভিশন। আমরা জানি যে আমাদের টোটাল সেল ডিভিশন হচ্ছে 3 টাইপসের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যামাইটোসিস এবং মাইটোসিস সম্পর্কে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে মিওসিস। তো আমি যদি আমাদের আগের ক্লাসটা একটু রিক্যাপিচুলেট করি, ওখানে আমরা বলেছিলাম যে মাইটোসিস সেল ডিভিশনের সময় কি হয়, একটা মাদার সেল থেকে হচ্ছে নিউক্লিয়াসের একবার ডিভিশন হয় এবং ক্রোমোজোমের একবারই ডিভিশন হয়, অর্থাৎ তারা একটা 2n বা একটা ডিপ্লয়েড সেল থেকে একটা ডিপ্লয়েড সেলই তৈরি করে। এখানে যেটা হবে যে আমাদের ক্রোমোজোম যেটা আসে সেটা একবার ডিভাইড করবে, বাট আমাদের নিউক্লিয়াসটা দুইবার ডিভাইড করবে। তাহলে আমরা ফার্স্টে মিওসিসের একটা ডেফিনেশন দিই।
the cell division where the nucleus is divided twice and the chromosome is divided once to form 4 total cells containing half the number of the chromosomes of the mother cell is called meiosis. কি বললাম? Cell division where nucleus is divided twice. এখানে কি হবে? আমাদের নিউক্লিয়াসটা দুইবার ভাগ হবে, আর ক্রোমোজোম যেটা আছে সেটা একবার ভাগ হবে। কি তৈরি করবে? 4টা ডটার সেল। কই থেকে? একটা মাদার সেল থেকে 4টা ডটার সেল। এবং সেখানে কি দেখা যাবে? সেখানকার যে ক্রোমোজোম নাম্বারটা সেটা হাফ হয়ে যাবে আমাদের মাদার সেলের চেয়ে। ঠিক আছে, এটাকে বলতেছে মিওসিস। বুঝা গেছে? এটাকে বলতেছে মিওসিস। তাহলে মাইটোসিসের সাথে এর ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে সেখানে আমাদের ক্রোমোজোমটা একবার ডিভাইড ছিল এবং ক্রোমোজোম যে নাম্বার যেটা ডটার সেলে পাচ্ছিলাম সেটা মাদার সেলের সেম অ্যামাউন্টের ছিল। বাট এইখানে এই নাম্বারটা হাফ হয়ে যাবে কার তুলনায়? মাদার সেলের তুলনায়। তো এটা হচ্ছে আমাদের মাইটোসিস আর মিওসিসের মধ্যে ডিফারেন্স। এখন আমরা পড়বো মিওসিস। তাহলে আমরা নেক্সট টপিকে আসি। আচ্ছা, এই মিওসিস আমরা আসলে এটা কোথায় দেখতে পাই? ঠিক আছে, এই মিওসিস আসলে এটা কোন কোন সেলে হয়? ফার্স্ট হচ্ছে ডিপ্লয়েড বডি। আমাদের যে ডিপ্লয়েড বডি হচ্ছে আমরা আমাদের লাস্ট ক্লাসে এই ডিপ্লয়েড বডি নিয়ে আলোচনা করেছি। আমরা হচ্ছে সেই ডিপ্লয়েড বডি, এই ডিপ্লয়েড বডির রিপ্রোডাক্টিভ মাদার সেল। ঠিক আছে, কি বললাম? ডিপ্লয়েড বডির রিপ্রোডাক্টিভ মাদার সেল একমাত্র এই জায়গাতে, আমাদের বডির একমাত্র এই জায়গাতে এই মিওসিসটা হয়। আর কোথায় হয়? আরেকটা হয় হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বডিতে। কোথায় হয়? হ্যাপ্লয়েড বডি। আমরা আগের ক্লাসে আমাদের এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড এই দুইটার ডিফারেন্স নিয়ে আলোচনা করেছি, যে কেন এটাকে এন বলে, কেন এটাকে টুয়েন বলে। তোমরা যারা আগের ক্লাসটা করেছো তোমরা জানো যে আমাদের বাবার বডি থেকে একটা ক্যারেক্টারিস্টিক আসে, একটা ক্রোমোজোম আসে, আমাদের মায়ের বডি থেকে আরেকটা ক্রোমোজোম আসে। এরকম টোটাল 23টা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই। সেই 23টা ইউনিক ক্যারেক্টারিস্টিক্সকে একটা সেট বা একটা এন বলা হয়। এরকম মায়ের বডি এবং বাবার বডি মিলিয়ে দুইটা সেট, যেটাকে বলতেছি আমরা টুয়েন। ঠিক আছে, তাহলে আমাদের ডিপ্লয়েড বডিতে হয় রিপ্রোডাক্টিভ মাদার সেলে, আর হ্যাপ্লয়েড বডিতে হয় হচ্ছে এর জাইগোটে। ঠিক আছে, এটার জাইগোটে। তাহলে কেন এটা ফার্টিলাইজেশনের আগে হয় আর কেন এটা ফার্টিলাইজেশনের পরে হয়, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো। আচ্ছা, আসো তাহলে কি বললাম? এটা সাইড করি ডিপ্লয়েড বডিতে রিপ্রোডাক্টিভ মাদার সেল। ঠিক আছে, আমাদের বডিতে যেটা হয় তার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হচ্ছে টার্মিনাল মিওসিস। ঠিক আছে, এটাকে কি বলতেছে? টার্মিনাল মিওসিস। টার্মিনাল মিওসিস কি? এটা মানে হচ্ছে এটা আমাদের বডিতে, মানে ডিপ্লয়েড বডিতে, একটা ডিপ্লয়েড বডির মাদার সেলে হবে। ঠিক আছে, ডিপ্লয়েড বডির মাদার সেলে হবে। কখন হবে? বিফোর ফার্টিলাইজেশন। ঠিক আছে, বিফোর ফার্টিলাইজেশন এটা হচ্ছে আমাদের মাদার বডিতে হবে। বোঝা গেছে? আমরা আমাদের নেক্সট ছবিতে আসি। এই যে এটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ মাদার সেল। এই যে এটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ মাদার সেল। এখান থেকে এটা এখানে ভাগ হয়েছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের এন, এখানে ছিল টুয়াইস এন, এখানে হয়ে গেছে এন। এইটাই হচ্ছে আমাদের মিওসিস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মিওসিস। এখন কোশ্চেনটা আসছে যে ভাই মিওসিস কেন হয়? ঠিক আছে, হোয়াই মিওসিস? মিওসিস যদি না হইতো, এখানে মাইটোসিস যদি হইতো তাহলে কি প্রবলেম ছিল? এখানে যদি মাইটোসিস হতো তাহলে কি প্রবলেম ছিল? এখানে যদি মাইটোসিস হতো তাহলে দেখা যেত এই টুয়েন থেকে আবার টুয়েন আসছে, অর্থাৎ এই যে টুয়েন, এই টুয়েন ভেঙে আবার টুয়েন আসছে। তখন দেখা কি যেত যে আমাদের যে স্পার্ম বা মেল গ্যামেট, এই মেল গ্যামেটটা হয়ে যেত তখন টুয়েন। ওভাম, সেখানেও যদি মাইটোসিস হতো সেটা হয়ে যেত টুয়েন। আলটিমেটলি এই দুইটা মিলে যখন জাইগোট তৈরি করবে তখন সেটা কি দেখা যেত? সেটা হয়ে যেত ফোরেন। বুঝা গেছে? যদি মাইটোসিস হতো তখন এই জাইগোটটা হয়ে যেত ফোরেন। ফোরেন বলতে কিছু কি আসলে পসিবল? ইজ ইট পসিবল ফোরেন? নো, এটা পসিবল না। ফোরেন হলে কি হবে? যে আমার বাবার বডি থেকে ক্যারেক্টারিস্টিক আসছে যে আমাদের হাত হবে দুইটা, মায়ের বডি থেকে আসছে সেখান থেকে হবে দুইটা। এটা যদি ফোরেন থাকতো তাহলে আলটিমেটলি কি দেখা যেত? হাত হয়ে গেছে 4টা। বুঝা গেছে? এরকম কিছু কাহিনী দেখা যেত। আবার এখানে যদি আবার মাইটোসিস হতো, আবার যদি মাইটোসিস হতো তখন সেখানে স্পার্ম থাকতো ফোরেন, ওভাম থাকতো ফোরেন, আলটিমেটলি কি তৈরি হতো? 8N। ঠিক আছে, সেখান থেকে 16N। এভাবে আস্তে আস্তে যেতে যেতে দেখা যেত যে আমাদের এই হোল ওয়ার্ল্ডে একটা বিশাল একটা চেঞ্জ চলে আসছে। ঠিক আছে, তো এই চেঞ্জ যাতে না হয়, এই 4N 8N
69 এই প্রবলেমটা যেন না থাকে এই জন্য এখানে মিউসিসটা করা হয়, ঠিক আছে। এই মিউসিস করার মাধ্যমে এই 2n টা ফার্স্টে এনে হয়ে যাবে, তখন আর এই ভয়টা থাকবে না যে আমাদের কি বললাম এই 4n 2n হওয়ার এই ভয়টা আর থাকবে না, ঠিক আছে। তখন এটার ভুল হয়ে যাবে, এই কারণে আমাদের এখানে মিউসিসটা করা হয়। আচ্ছা, তাহলে এইখানে কি হয়, এখানে তো অলরেডি n হয়ে গেছে, এখানে কি মিউসিস হবে আবার না, এখানে আবার মাইটোসিস হবে। তো এইখানে যদি আবার মিউসিস হতো, তাহলে কি দেখা যেত, এই n যদি আবার এখানে মিউসিস করতো এটা হয়ে যেত n/2, বুঝা গেছে, এটা হয়ে যেত n/2। এটাকে প্রিভেন্ট করার জন্য আসলে আমাদের এই ওয়ার্ল্ডে n/2 বলতেও কোনো কিছু নেই, শুধুমাত্র n হতে পারে এবং 2n হতে পারে। n/2 বলতেও আসলে কোনো কিছু হয় না, তাহলে দেখা যেত আমাদের হাত হওয়ার কথা ছিল দুটো, হয়ে গেছে একটা, বুঝা গেছে। তো এরকম আবার অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ চলে আসতো, এইটাকে প্রিভেন্ট করার জন্য এখানে আর এই মিওসিসটা হবে না, এখানে কি হবে এখন, এখানে হয়ে যাবে এবার মাইটোসিস, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোসিস, এইটা হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস এটা হাফ হচ্ছে আর মাইটোসিস এটা সেম থাকছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মিওসিস। বোঝানো গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা তখন কি পড়ছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে টার্মিনাল মিওসিস, ঠিক আছে। এটাকে টার্মিনাল কেন বলা হচ্ছে, কারণ এটা একদম ফার্টিলাইজেশনের শুরুতে, আমাদের বডির সারা জীবন এটা হবে না, কখন হবে, এই ফার্টিলাইজেশনের সময়, ফার্টিলাইজেশনের শুরুতে, ঠিক আছে। ফার্টিলাইজেশনের শুরুতে এই মাদার সেলটা তখন কিসে কনভার্ট হবে, গ্যামেটে কনভার্ট হবে, তখন আমরা এটাকে বলতেছি টার্মিনাল মিওসিস, একদম টার্মিনাল পর্যায়ে। কাদের হয়, ডিপ্লয়েড মানে আমাদের বডিতে, ওকে। আচ্ছা, এটা বোঝানো গেছে। এরপর হচ্ছে জাইগোটিক মিওসিস। জাইগোটিক মিওসিস কাদের হয়, এইটা হয় হচ্ছে তোমার হ্যাপ্লয়েড বডিতে, এটা হয় কই, হ্যাপ্লয়েড বডি। এইখানে কাহিনীটা কি, এইখানে হয় হচ্ছে এটা আফটার ফার্টিলাইজেশন, ঠিক আছে। কি বললাম, আফটার ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন যখন হয়ে গেছে তখন কি দেখা যাবে, ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এটা হয়ে যাবে তখন জাইগোট, ঠিক আছে, জাইগোট, বুঝা গেছে। এখানে হ্যাপ্লয়েড হবে কই, জাইগোটে। কেন, হ্যাপ্লয়েডটা হচ্ছে n আর এই জাইগোটটা হচ্ছে 2n, বুঝা গেছে। এটা হচ্ছে n, এটা হচ্ছে 2n। এখন এখানে এই মিওসিস হওয়ার কি দরকার, মিওসিস হওয়ার কারণ হচ্ছে এই 2n যদি এখানে মিওসিস না হয়, ঠিক আছে, এখানে যদি মিওসিস না হয়। আচ্ছা, তোমরা যারা যারা আগেরটা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও যে এই টার্মিনাল মিওসিস এটা কারা কারা বুঝতে পারছো। এরপর আমরা জাইগোটিক মিওসিসটা আবার বলতেছি। ওকে, আমরা আবার শুরু করি। তাহলে আমরা কি বলতেছিলাম, জাইগোটিক মিওসিস। এখানে কি বললাম, কাদের হয়, হ্যাপ্লয়েড। শুধুমাত্র যারা হ্যাপ্লয়েড তাদের নেচারটাই হচ্ছে তারা এন হবে, মানে একটা সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম থাকবে। তো এখানে জাইগোটে আমরা কি পাইলাম, এখানে একটা মেল গ্যামেট আসলো, একটা ফিমেল গ্যামেট আসলো, যারা তৈরি করছে কে, 2n। তো এইখানে যদি আমরা মিওসিস না করি, মিওসিস না করে যদি মাইটোসিস করি, দেখা যাবে নেক্সট যে প্রজন্ম আসবে সেখানে হয়ে যাবে এটা 2n। ওর মেন ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে ও এন, একটা সেট। বাট এখানে আমরা মিওসিস দেই নাই, মাইটোসিস দিলাম, হয়ে যাবে কি, জাইগোট থেকে যে নেক্সট প্রজন্ম আসবে সেটা হয়ে যাবে 2n। তাহলে একটা ওর ক্যারেক্টারিস্টিক্স বা ওর লাইফস্টাইলটা তো চেঞ্জ হয়ে গেল। এইটাকে প্রিভেন্ট করার জন্য এখানে কি করা হয়, মিওসিস করা হয়, যাতে এই ভুলটা না হয়, ঠিক আছে, যাতে এই ভুলটা না হয়। এখানে আমরা 2n থেকে যাতে এনটাই পাই, ঠিক আছে, এই এনটাই আসে, বুঝা গেছে। শুধুমাত্র এই কারণে এই হ্যাপ্লয়েড বডিতেও কি বললাম, মিওসিস দরকার। বাট এটা কখন, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে, কোথায়, জাইগোটে। আর আমাদের বডিতে কি হয়, ফার্টিলাইজেশনের আগে, কোথায়, রিপ্রোডাক্টিভ মাদার সেলে। বিষয়টা বোঝা গেছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কোথায় হয়, জাইগোটিক মিওসিস। এটা হয় মেনলি হ্যাপ্লয়েড জীব, যেমন ফাঙ্গাস আর হচ্ছে অ্যালগি, বুঝা গেছে, মেনলি এই দুটাতে হয়।
আর ডিপ্লয়েড যারা রিপোর্ট কি মাদার সেল আমাদের বডি সবগুলোতে হয়। স্পোরিক মিওসিস এটা মানে কি, মাঝখানে একটা গেছে স্পোরিক মিওসিস, স্পোর কি বললাম, স্পোর। এই স্পোর মানে আমাদের বডিতে বলে গ্যামেট, ঠিক আছে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, ওদের বডিতে বলে হচ্ছে এটাকে স্পোর। এখানে দুইটা স্পোর আছে, একটা হচ্ছে মাইক্রোস্পোর, ঠিক আছে, মাইক্রোস্পোর, আরেকটা হচ্ছে মেগাস্পোর। কোনটা কি, মাইক্রোস্পোর মানে হচ্ছে মেল গ্যামেট, আর মেগাস্পোরটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেট। বুঝা গেছে, এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট। এইখানে যে মিওসিসটা হয় এটাকে বলে স্পোরিক মিওসিস, ঠিক আছে, এখানে যে মিওসিসটা হয় এটাকে বলে স্পোরিক মিওসিস। তাহলে আমরা কোথায় কোথায় পাচ্ছি, আমাদের মিওসিসের হচ্ছে টোটাল তিনটা টাইপ, দেয়ার আর 3 টাইপস অফ মিওসিস। দ্য ফার্স্ট ওয়ান ইজ টার্মিনাল মিওসিস। এখানে কি হয়, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড বডিতে হয়, অর্থাৎ আমাদের যে রিপ্রোডাক্টিভ মাদার সেল সেইখানে আমাদের যে টোয়াইস এন থাকে সেটাকে ফার্স্টেই ভেঙে এটাকে এন করে দেওয়া হয়, যাতে একটা মেল গেমেট আর একটা ফিমেল গেমেট এন সেট সেটা যাতে ফার্স্ট লাস্টে হচ্ছে আমাদের একটা ফিউশন করে টু এন করতে পারে। বোঝা গেছে, এই জন্য এখানে করা হয়। আর জাইগোটিক মিওসিস এটা কখন হয়, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে, যখন একটা মেল গেমেট আর ফিমেল গেমেট তারা হচ্ছে এন ছিল অলরেডি ফিউজড হয়ে গেছে, ফিউজড জাইগোট তৈরি করে ফেলছে যারা হচ্ছে টুয়াইস এন, তখন সেখানে মিওসিস করে সেটাকে এন করে দেওয়া হয়। বুঝা গেছে, যাতে এই এনটা মেনটেন করা যায়। আরেকটা কি বললাম, স্পোরিক মিওসিস, এটা হয় হচ্ছে আমাদের মেইনলি প্ল্যান্টে, কি বললাম, এটা হয় হচ্ছে মেইনলি আমাদের ফ্লাওয়ারিং প্ল্যান্টে। বুঝা গেছে, এটা হচ্ছে মেইনলি হয় আমাদের এই প্ল্যান্টের যেখানে মাইক্রোস্পোর থাকবে সেটা হচ্ছে আমাদের মেল গ্যামেট, যেটা হচ্ছে মেগাস্পোর সেটা হচ্ছে ফিমেল গ্যামেট। এটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে, আপাতত এটুকু এনাফ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মিওসিস এটা আসলে আমরা কোথায় কোথায় দেখব। দেন এখানে যেটা বলছে কন্ট্রিবিউশন অফ মিওসিস, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে এখানে যদি মিওসিস না হতো, এখানে যদি মাইটোসিস হতো, তাহলে এই টুয়েনটা এখানে করতো কি, এটাও টুয়েন থাকতো, তখন এটাও টুয়েন হতো, এটাও টুয়েন হতো। আলটিমেটলি এটা হয়ে যেত মেল গেমেট, আরেকটা আসতো ফিমেল গেমেট, তারা মিলে তৈরি করতো জাইগোট, যেটা হয়ে যেত ফোরেন। আবার সেই ফোরেন থেকে আবার যদি মাইটোসিস হতো সেটা হয়ে যেত 8N, সেখানে 16N, এভাবে আসতো 32N। ঠিক আছে, একটা বিশাল একটা চেঞ্জ চলে আসতো। এইটাকে প্রিভেন্ট করার জন্য এই মিওসিসটাকে আনা হয়েছে, যাতে সে এই টুয়াইস এনটাকে ভেঙে শুধুমাত্র একটা এন করতে পারে। বুঝা গেছে, যাতে তারা আবার যাতে ফিউজ হয়ে টুয়েন করে এই ধারাটাকে বজায় রাখতে পারে। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের এই মিওসিসের এত বড় একটা কন্ট্রিবিউশন। আচ্ছা, নেক্সট, এই মিওসিসটা আসলে কয়টা স্টেপে হয়? আসলে এই মিওসিসটা নর্মালি একবারেই হয়, ঠিক আছে, একবারেই হয়, বাট বোঝার সুবিধার্থে এই মিওসিসকে আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি দুইটা ভাগ, একটা হচ্ছে তোমার মিওসিস 1, আরেকটা হচ্ছে মিওসিস 2। কি বললাম, একটা হচ্ছে মিওসিস 1, আরেকটা হচ্ছে মিওসিস 2। এই দুইটার মাঝখানে থাকবে কে, ইন্টারকাইনেসিস, মানে হচ্ছে তারা মাঝখানে একটা ব্রেক নিবে, একটা ছোট্ট একটা ব্রেক নিবে, এটাকে বলতেছি ইন্টারকাইনেসিস। আর এটা হচ্ছে পুরোটা মিওসিস, ঠিক আছে, এই পুরোটা মিওসিস। একটা মিওসিস আরেকটা মিওসিস, এই দুইটার মাঝখানে যে সময় তাকে আমরা বলতেছি কি, ইন্টারফেস। ঠিক আছে, তাহলে মিওসিসের টোটাল দুইটা পার্ট গেল, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মিওসিস। ওকে, মিওসিস এটার দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মিওসিস। এই মিওসিসের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 2, এদের মাঝখানে ইন্টারকাইনেসিস। এই যে মিওসিস 1 এটাকে আবার চারটা ভাগে ভাগ করছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এটাকে আবার চারটা ভাগে ভাগ করছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আবার আমরা দেখতে পাচ্ছি এই 1 এর মধ্যে প্রোফেজ 1 কে এরা আবার পাঁচটা ভাগে ভাগ করছে, লেটপ্রোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। ঠিক আছে, আমাদের আজকের পড়া মেইনলি এই প্রোফেজ 1। ঠিক আছে, এই প্রোফেজ 1টাই আজকে আমাদের পড়া। এই যে পাঁচটা স্টেপ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস, এরা সবগুলো হচ্ছে আমাদের প্রোফেজ 1 এর পার্ট। তো এই যে এই পার্টগুলোকে আমরা বলতেছি এক্সাম নাইট টপিক। কি বললাম, এক্সাম নাইট টপিক। তোমাদের মধ্যে যারা একটু ফাঁকিবাজ আছে আমার মতো, তারা পরীক্ষার আগের রাতে জাস্ট এই পার্টটা, এই চ্যাপ্টারের এই পার্টটা যদি পড়েও যাও, দেখবে যে কোশ্চেনে এটাই আসছে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন যদি করা হয়
এই পার্টটা থেকেই আসবে। সো এটা হচ্ছে আমাদের এক্সাম নাইট টপিক। ইটস এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা ধীরে ধীরে পুরো বিষয়টাকে বুঝে বুঝে আগাবো, ঠিক আছে? এর আগে তোমরা যেটা করতে পারো, তোমাদের যে ক্লাসমেট আছে তাদেরকে এই ক্লাসের একটা লিংক তোমরা দিয়ে দিতে পারো। আচ্ছা, এই কোর্স নিয়ে একটা কোশ্চেন সবার মাথায় আসে যে আসলে এই কোর্সটা কবে লঞ্চ হবে। আমরা আশা করি যে আমাদের এই মাসের শেষে, অর্থাৎ 30 সেপ্টেম্বর ওই দিনে আমরা ট্রাই করব আমাদের এই কোর্সটাকে লঞ্চ করার জন্য ফর দ্য ইংলিশ ভার্সন HSC 27। আশা করি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আসো, তোমাদের এতদিনের যে একটা ইচ্ছা, যে একটা আমাদের জন্য একটা কোর্স আসুক, তোমাদের এই ইচ্ছা, এই স্বপ্নটা সেদিন পূরণ হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করবো? প্রোফেজ 1 এর 5টা স্টেপ: লেপটোডিন, জাইগোডিন, প্যাকাটিন, ডিপ্লোটিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। ফার্স্ট স্টেপ কি বললাম? লেপটোটিন। এইটা মেইনলি আমাদের মাইটোসিস, তোমরা যারা গতকালকে আমাদের মাইটোসিসের ক্লাসটা করেছো, সেখানে যে স্টেপগুলো ছিল সেখানকার যে প্রোফেজ স্টেপের সাথে অনেকটাই মিল আছে, এই স্টেপের অনেকটাই মিল আছে, বুঝা গেছে? তো এখানে কি হয়? এখানে ফার্স্টে হচ্ছে ডিহাইড্রেশন হবে। কি বললাম? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি? এর ভিতর থেকে পানি বের হয়ে যাবে। এটা কার ভিতরে হবে? এটা হবে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? এটা হবে ক্রোমোজোম। কার ডিহাইড্রেশন হবে? ক্রোমোজোমের। এখন তোমরা আমাকে বলো ক্রোমোজোম মানে কি? তোমরা এর আগের দিন আমি অনেক ভালো মতো বুঝিয়ে দিয়েছি 3টা জিনিস। একটা ছিল হচ্ছে আমাদের ক্রোমাটিন, একটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, আরেকটা ছিল হচ্ছে ক্রোমাটিড। কি বললাম? ক্রোমাটিড। এই যে এই তিনটা টপিক এবার আমাকে বলো। আচ্ছা, ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে নরমালি যে ক্রোমাটিন ফাইবার দেখা যায় সেটাকে আমরা বলতেছি ক্রোমাটিন। এটা হচ্ছে আমাদের একদম নরমাল স্টেজ, ঠিক আছে? অলওয়েজ দেখা যায়, এটা হচ্ছে নরমাল। আর ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে শুধুমাত্র সেল ডিভিশনের সময়, কি বললাম? সেল ডিভিশনের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রোমাটিন, সেটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। কারণ কি? এর মধ্যে একটা রং দেওয়া হয় ফুলজিন কালার, ঠিক আছে? ফুলজিন কালারের কারণে এটা ক্রোমোজোম হয়ে যায়। আর ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে যখন এই ক্রোমোজোমটাকে, এই যে আমাদের ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকে দুইটা ভাগে এভাবে ভাগ করা হবে, ঠিক আছে? এভাবে দুইটা ভাগে ভাগ করা হবে, তখন আমরা সেটাকে বলবো ক্রোমাটিড। বুঝা গেছে? এখন আমরা কি দেখবো? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ফার্স্টে কি করা হয়? এখানে ডিহাইড্রেশন করা হয়। ডিহাইড্রেশন করলে কি হবে? এটা মোটা হবে। ডিহাইড্রেশন করলে এখান থেকে পানি বের হয়ে গেলে এটা তখন মোটা হয়ে যাবে, আর হচ্ছে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? মোটা হবে আর হচ্ছে ছোট হবে। ফার্স্টে এটা হয়ে যাবে। সেকেন্ডলি কি হবে? সেকেন্ডলি হচ্ছে এর মধ্যে ক্রোমোমিয়ার। আচ্ছা, ফিগারে আসো। এই যে এই হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে আমাদের ক্রোমোজোম, ঠিক আছে? এই হচ্ছে ক্রোমোমিয়ার, এই হচ্ছে আমাদের এই যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোম, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোম। ক্রোমোজোম কখন দেখা যাবে? শুধুমাত্র এই সেল ডিভিশন স্টেজে। এখানে কি হবে? এখানে ফার্স্টে এখান থেকে পানি বের হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি পানি বের হয়ে গেছে। পানি বের হয়ে এটা কি হয়েছে? থিকেস্ট হয়েছে আর শর্টেস্ট হয়েছে। এবার কি হবে? এর গায়ে কয়েকটা দানার মতো দেখা যাবে, এই যেরকম, বোঝা গেছে? এই যেরকম কয়েকটা চেক চেক দানা বা পুতির মতো দেখা যাবে, সুতার মতো দেখা যাবে, ঠিক আছে? এই যে স্মলেস্ট মাইক্রো অর্গানিজমস যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কালারের, এইটাকে আমরা বলতেছি ক্রোমোমিয়ার। এটাকে কি বলতেছি? ক্রোমোমিয়ার। এবং এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এই শব্দটা আসে যে ক্রোমোমিয়ার কোথায় দেখা যায়? একমাত্র মনে রাখবা, একমাত্র এই লেপটোডিন স্টেজ অফ প্রোফেজ 1 অফ মিওসিস 1 অফ মিওসিস। কি বললাম? মিওসিসের প্রোফেজ 1 এর লেপটোডিন স্টেজে এই ক্রোমোমিয়ারটা দেখা যায়। এটা কি? এই যে এই ক্রোমোজোমের গায়ে কিছু স্মল পার্টিকেল, এটাকে আমরা বলতেছি ক্রোমোমিয়ার। আচ্ছা, নেক্সট কি হয়? এই যে ক্রোমোমিয়ার আসলো, এই ক্রোমোমিয়ার আসার কারণে এটাকে অনেকটা ফুলের মতো লাগে। কি বললাম?
ফুলের মতো লাগে, মনে হয় যে ফুলের পাপড়িগুলো এদিক ওদিক বের হয়ে আসছে, ঠিক আছে। তোমরা অনেকে দেখবা যে আমাদের যখন কোনো একটা বার্থডে গিফট বা একটা ওয়েডিং গিফট, সেখানে একটা ফুলের তোড়া দেওয়া হয়, বা কখনো কাউকে ওয়েলকাম জানানোর জন্য একটা ফুলের তোড়া দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে বুকে, ঠিক আছে। বলে না যে একটা বুকে গিফট দেবো, ঠিক আছে, কি বললাম, এই যে বুকে। এই স্টেজে এই ক্রোমোজোমের গায়ে যে ক্রোমোমিয়ার, এগুলোকে দেখতে অনেকটা এই ফুলের মতো মনে হয় দেখে এটাকে বলা হয় বুকে, ঠিক আছে, বুকে স্ট্রাকচার ফর্ম করে। আর কি হয়, আর হচ্ছে এখানে একটা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, যে অ্যারেঞ্জমেন্টকে বলে হচ্ছে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কি বললাম, পোলারাইজ অ্যারেঞ্জমেন্ট। এটা মানে কি, এটা মানে হচ্ছে এই ক্রোমোজোমগুলোকে দেখা যায় এটা হচ্ছে পোলের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে, ঠিক আছে, এই দুটো পোল এখানে অ্যাট্রাকশন বেশি থাকে, এটাকে বলা হচ্ছে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমাদের এই লেফট প্রোটিন স্টেজ, এখানে মেইনলি কি হয়, ফার্স্ট আমাদের যে ক্রোমোজোম সেটার ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হয়ে সেটা শর্টেস্ট এবং থিকেস্ট হয়, জাস্ট লাইক দ্য প্রসেস অফ দ্য মাইটোসিস, একদম ওই রকম। এরপরে কি হয়, এখানে ক্রোমোমিয়ার অ্যাপিয়ার করে, ঠিক আছে, এখানে স্মলেস্ট কিছু পার্টিকেল বা ক্রোমোমিয়ার অ্যাপিয়ার করে। নেক্সট যেটা হয়, এই ক্রোমোমিয়ারের কারণে এটাকে ফুলের মতো লাগে, এই জন্য এটাকে আমরা বলতেছি বুকে। আর এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখা যায় স্পেশাল, এটাকে বলে পোলারাইজড অ্যারেঞ্জমেন্ট। এই পার্টগুলো তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর পুরোটাই তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেছে, এই কথাগুলো তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে, প্লাস এই ফিগারটা ড্র করতে হবে। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট স্টেপে আসি। এই স্টেপের নাম কি, জাইগোটিন। আগের স্টেপ এর নাম কি ছিল, লেপ্টোটিন। লেপ্টো মানে মনে রাখবা থিন, ঠিক আছে, আর যেখানেই টিন আছে, টিন মানে মনে রাখবা সুতা বা থ্রেড, ঠিক আছে। এটা টিন মানে হচ্ছে থ্রেড, আর লেপ্টো মানে হচ্ছে থিন। কি বললাম, এই টিন মানে হচ্ছে থ্রেড। তাহলে এখানে এই জাইগো মানে কি, এই জাইগো মানে হচ্ছে তোমার পেয়ার। কি বললাম, পেয়ার। তোমরা অনেকে দেখো না যে তোমাদের ক্লাসমেটটা পেয়ারে থাকে, এখানে এক্স্যাক্টলি সেম ঘটনাটাই ঘটবে। তাহলে এখানে কি হবে, এই যে ক্রোমোজোম, ঠিক আছে, এই যে ক্রোমোজোম, এর পাশে আরেকটা ক্রোমোজোম আসবে, এই যে ক্রোমোজোম এর পাশে আরেকটা ক্রোমোজোম আসবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। আরেকটু মোটা করে যদি দেখাই, এই যে একটা, আর এই যে, এই যে, এই যে মাঝখানে এটা কি, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, পুরোটা হচ্ছে ক্রোমোজোম। এই যে পাশাপাশি আসলো, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম, হোমোলোগাস ক্রোমোজোম। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা জানি আমাদের স্পার্ম এবং যে ওভাম, মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট, সেখানে আমাদের প্যারেন্টস বডি থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স আসে, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। ফর এক্সাম্পল, এটা ধরো আসে ফাদার বডি থেকে, এটা আসে মাদারের বডি থেকে, দুইটাই আমার বডির হাইটকে মিন করে, ঠিক আছে, দুইটাই আমার বডির হাইটকে মিন করে। এখন এরকম আরো যে অনেকগুলো আছে, সবগুলোকে মিলে আমরা কি বলতেছিলাম, একটা সেট বা একটা একটা জিনোম। প্লাস এইখানের এই যে এই দুইটা যেহেতু একই ক্যারেক্টার শো করতেছে, মানে একই ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল, এই জন্য এই দুইটা ক্রোমোজোমকে পাশাপাশি বলা হয় কি, হোমোলোগাস ক্রোমোজোম। যে দুইটা ক্রোমোজোম সেম টাইপের ক্যারেক্টার ক্যারি করে, এই দুইটাকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি বললাম, এখানে হোমোলোগাস ক্রোমোজোম দেখা যাবে, এই যে পাশাপাশি দুইটা, এই দুইটাকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। এই পাশে আরো থাকতে পারে, এই যেরকম, ঠিক আছে, এই যেরকম, ঠিক আছে, বুঝা গেছে, এগুলো হচ্ছে আমার হোমোলোগাস ক্রোমোজোম। নেক্সট যেটা দেখা যায়, এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো কাপল থাকে, ঠিক আছে, কাপল, তোমাদের কাপল দেখছো না, এরকম এটা হচ্ছে কাপল থাকে। কাপল হওয়ার যে প্রসেস, এই কাপল হওয়ার যে প্রসেস, এটাকে আমরা বলি সিনাপসিস। কি বলি, সিনাপসিস। সিনাপসিস মানে কি, সিনাপসিস মানে হচ্ছে প্রসেস অফ পেয়ারিং, ঠিক আছে, কি বললাম, প্রসেস অফ পেয়ারিং। আমাদের এই হোল প্রসেসটার নামই হচ্ছে পেয়ারিং অফ দ্য থ্রেড। তাহলে এই প্রসেসটাকে কি বলে, সিনাপসিস। যে প্রসেসের মাধ্যমে এই হোমোলোগাস ক্রোমোজোম দুইটা পাশাপাশি চলে আসে, এটাকে আমরা বলতেছি সিনাপসিস। তো পাশাপাশি যখন চলে আসছে, ঠিক আছে, পাশাপাশি যখন চলে আসছে, তখন এই দুটোকে কি বলে, কাপল। পাশাপাশি যখন চলে আসছে, দুটোকে বলে কাপল। এই কাপলকে আমরা এই চ্যাপ্টারের ভাষায় আমরা যেটা বলবো, সেটা হচ্ছে
বাইভ্যালেন্ট, বুঝা গেছে? বাইভ্যালেন্ট মানে কি? কাপল, কাপল মানে কি? পেয়ার, বুঝা গেছে? পেয়ারের নাম হচ্ছে বাইভ্যালেন্ট, আর এই প্রসিডিউরটার নাম হচ্ছে সিনাপসিস। ক্লিয়ার? পেয়ারের নাম হচ্ছে বাইভ্যালেন্ট আর প্রসিডিউরের নাম হচ্ছে সিনাপসিস। কার মধ্যে দেখা যায়? আমাদের এই যে হোমোলোগাস ক্রোমোজোম, যে দুইটা ক্রোমোজোম পাশাপাশি থাকে, এই দুইটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, সেখানে এই বাইভ্যালেন্ট আর সিনাপসিস দেখা যায়। এটা খুবই কমন একটা এমসিকিউ, যে নিচের কোন স্টেজে বাইভ্যালেন্ট আকারে ক্রোমোজোমকে দেখা যায়। ঠিক আছে, এটা খুবই কমন একটা এমসিকিউ। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট স্টেজে আসি। তাহলে বুঝা গেছে এখানে কি হলো? এটা পেয়ার বা কাপল হলো। নেক্সট স্টেজে আসো। এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট স্টেজ। কি বললাম? সবচাইতে ইম্পর্টেন্ট স্টেজ। এমন হতে পারে তোমার এক্সামে চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসছে, এই একটা হচ্ছে এইটা, জাস্ট এই স্টেজ, জাস্ট এই স্টেজ তোমার ছবি আঁকাতে হবে আর পার্টগুলো মানে এখানে কি হয় ঘটনাগুলো লিখতে হবে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একদম 5 স্টার টপিক। আচ্ছা আসো এবার প্যাকাইটিন। ঠিক আছে, টিন মানে কি বলছিলাম? টিন মানে হচ্ছে থ্রেড, টিন মানে হচ্ছে থ্রেড। আর এই প্যাকাই মানে কি? প্যাকাই মানে হচ্ছে থিক। ঠিক আছে, ঠিক। তাহলে বোঝা যাচ্ছে এবার এটা ঠিক হয়ে যাবে, মোটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা দেখা যায়, এখানে আমাদের যে ক্রোমোজোমটা ছিল, ধরো এটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এটা ছিল আমার সেন্ট্রোমিয়ার, এখান থেকে আসলো এই যে ধরো ক্রোমোজোম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, বুঝা গেছে? এগুলো একটু মোটা হবে। ঠিক আছে, এগুলো একটু মোটা হবে, যেহেতু এটা থিক, মানে এটা শব্দের অর্থ হচ্ছে থিক। এই যে এটা এরকম হলো। এই দুটা কি? এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, যেটা আগে স্টেজে আমরা দেখছি পেয়ারিং হয়েছে। এইবার এই ক্রোমোজোম কি হবে? এই ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমাটিডে কনভার্ট হবে। কি বললাম? ক্রোমোজোম ক্রোমাটিডে কনভার্ট হবে। কিভাবে হবে? এদের মাঝখানে এই জায়গাটা বরাবর আমরা এবার ভেঙে দেব। এই যে এই বরাবর আমরা ভাঙবো। ভাঙলে কি দেখা যাবে? এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দুটো ঠিক জায়গাতে আছে, বাট আমাদের যে ক্রোমোজোম, এটা এরকম ভাগ হয়ে গেছে। এটা একদিকে যাবে, 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 এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। বুঝা গেছে? কি করলাম আমরা? মাঝখান বরাবর আমরা এখানে ভাঙছি, এখানে আমরা মাঝখান বরাবর এটাকে ভেঙে দিচ্ছি। এটা এরকম মোটা ছিল, এরকম মোটা ছিল। ঠিক আছে, ধরো এটা এরকম মোটা ছিল, অনেক বেশি থিক। ঠিক আছে, থিক হওয়ার পর কি করছি? আমরা এটাকে মাঝ বরাবর কাটছি। বাট পয়েন্ট টু বি নোটেড, এখানে আমাদের যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি আমরা ভাঙি নাই, আমরা কাকে ভাঙছি? ক্রোমোজোমের এই হাত দুটোকে ভাঙছি। সেন্ট্রোমিয়ার দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম আছে। বুঝা গেছে? আমরা এর আগে যখন মাইটোসিস পড়েছিলাম তখন দেখেছিলাম যে ওখানে মেটাফিজিক্সে সেন্ট্রোমিয়ারটা ভাঙে, বাট এখানে আমরা কি করতেছি? সেন্ট্রোমিয়ার আমরা ভাঙবো না, আমরা এই ক্রোমোজোমের হাত দুটোকে ভাঙবো। জাস্ট এটা ভেঙে এরকম হবে। তখন এটা হয়ে যাবে একটা, এটার নাম কি হবে তখন? এই যে পার্টটা, এই পার্টটার নাম হবে একটা ক্রোমাটিড। ঠিক আছে, এই পার্টটার নাম কি? ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমের ভিতরে কয়টা ক্রোমাটিড আসলো? দুইটা। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। ঠিক আছে, 2 ইন্টু ক্রোমাটিড। এইবার এই ক্রোমোজোমটাতেই হাত কয়টা আসছে? এই ক্রোমোজোমটাতে হাত কয়টা আসছে? এই যে একটা হাত, এই যে একটা হাত, এই যে একটা হাত, এই যে একটা হাত। বুঝা গেছে? এই টোটাল হাত কয়টা আসলো তাহলে? 4টা। 4 ইন্টু হ্যান্ড বা আর্ম। ঠিক আছে, এটা হাতকে বলে হচ্ছে আর্ম। কি বলে? 4টা আর্ম। 2টা ক্রোমাটিড দুই পাশে আর 4টা আর্ম। বুঝা গেছে? তাহলে টোটাল আমাদের ক্রোমোজোম ছিল 2টা, মানে হোমোলোগাস ক্রোমোজোম। সেখান থেকে আমরা তাহলে ক্রোমাটিড পাচ্ছি কয়টা? 4টা। ক্রোমাটিড পাচ্ছি 4টা। তার ভিতরে তাহলে হাত হচ্ছে এরকম, এই যে 2 করে। ঠিক আছে, এই যে প্রসিডিউর ক্রোমোজোম ভেঙে এই যে 4টা হাতের ক্রোমাটিড আমরা পাচ্ছি, এই প্রসেসটাকে বলে হচ্ছে টেট্রাড। এটাকে তখন কি বলবো আমরা? টেট্রাড। বুঝা গেছে? এই যে 4টা হাত আসলো, এটাকে আমরা বলতেছি টেট্রাড। এখন এর মধ্যে আবার কিছু কথা আছে। কি কথা আছে ভাইয়া? এই যে হাত আর এই যে হাত, ঠিক আছে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড একই পাশে থাকে, দুইটা ক্রোমাটিড একই পাশে থাকে। এই জন্য এই দুইটা ক্রোমাটিডকে একসাথে আমরা বলতেছি সিস্টার ক্রোমাটিড। কি বললাম?
সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি? পাশাপাশি বোন, এরা একই বাসায় আছে। তো এই পাশের এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এই পাশের ক্রোমাটিড আর এই পাশের ক্রোমাটিড দুইটা তো দুই বাসার, এটা তো পাশের বাসার হয়ে গেছে, তাই না? তাহলে কি বললাম, এই যে এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটাকে আমরা একসাথে কি বলবো? এই দুইটাকে আমরা বলবো তাহলে নন সিস্টার। কি বললাম? নন সিস্টার ক্রোমাটিড। বুঝা গেছে এবার? একই বাসার ভিতরে মানে একই ক্রোমোজোমের ভিতরে আমরা দুইটাকে পাশাপাশি বলতেছি সিস্টার ক্রোমাটিড। আর পাশাপাশি দুইটা ক্রোমোজোমের ভিতরে যে হ্যান্ড, এইগুলোকে আমরা বলতেছি নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে এইবার কি হবে? তাহলে আমরা ক্রোমাটিড দেখলাম, এর মধ্যে দুইটা পার্ট থাকলো, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এইবার কি হবে ভাইয়া? আচ্ছা, তাহলে ভাইয়া এইবার কি হবে? নেক্সটে যেটা দেখা যাবে, এইখানে এই যে পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে ধর আমি ভাঙলাম। এখানে কি হবে? এই যে আমার ক্রোমোজোমটা এরকম ছিল, ঠিক আছে, ক্রোমোজোমটা এরকম ছিল। এবার এই জায়গাটা ভাঙবে, এখানটাতে ধরো এরকম ছিল, এই জায়গাটা এবার ভাঙবে। ভেঙে কি হবে? ভেঙে এটা এদিকে চলে যাবে। এই যে ক্রোমোজোমটা এখানে ভাঙবে, ভেঙে এটা এদিকে চলে যাবে। বুঝা গেছে? মাঝখান বরাবর এটাকে ভাঙলাম, ঠিক আছে, হাতের কবজির মতো এরকম করলাম। করার পরে এই দুইটা একসাথে কানেক্টেড হবে। কি বললাম? এই দুইটা একটা একসাথে কানেক্টেড হবে। যে ভাঙবে তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, আর যে কানেক্ট করবে তার নাম হচ্ছে লাইগেস। কি বললাম? একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, এর কাজ হচ্ছে ভাঙা। আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে লাইগেস। লাইগেসের কাজ হচ্ছে এটাকে আবার অ্যাড করা। বুঝা গেছে? এই দুইটা এনজাইম এখানে কাজ করবে। তো এটা ভাঙলো, ঠিক আছে, এরা ভাঙলো। তো এইবার কি হবে? এইবার আমি যেটা করব, এই ক্রোমোজোম দুটাকে আলাদা আলাদা কালার দিয়ে দেখাবো। ধরো এটা হচ্ছে এই কালার, এই যে ক্রোমোজোম, এটা ধরো এই কালারের। বুঝা গেছে? এই হচ্ছে আমার ধরো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। বুঝা গেছে তো? এখন কি হবে? এটা তো মাঝ বরাবর ভাঙলো। ভাঙার পরে এই দুইটা কি করে? এখানে এক্সচেঞ্জ করবে, ঠিক আছে, এই দুইটা এখানে এক্সচেঞ্জ করবে। এই হাতটা এখানে চলে আসবে, এই হাতটা এখানে চলে আসবে, আর আমাদের এই পাশের যে ক্রোমোজোমটার হাত ছিল এইটা এখানে চলে যাবে। কাহিনীটা বুঝছো? হোমোলোগাস ক্রোমোজোম, এর হাত ছিল এইটা, এর হাত ছিল ওইটা, ওরা মাঝখানে ভাঙছে, ঠিক আছে, হাত দুটা মাঝখানে এরকম ভাঙছে। ভাঙার পরে এরা আবার এক্সচেঞ্জ করছে, ভাঙা পার্ট দুটাকে এক্সচেঞ্জ করছে। এই যে এক্সচেঞ্জ করা, এই এক্সচেঞ্জ করার নাম হচ্ছে, এক্সচেঞ্জ করার নাম কি? এক্সচেঞ্জ করার নাম হচ্ছে ক্রসিং ওভার। কি বললাম? ক্রসিং ওভার। এটা কেন করা হয়? একমাত্র এই যে মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই ক্রসিং ওভারটা হওয়ার কারণেই, এটা হওয়ার কারণেই আমাদের মধ্যে এত ধরনের ভেরিয়েশন আসে, এত ধরনের বৈচিত্র্য আসে। একই বাবা মার ছেলে মেয়ে, তারা দুইটা ছেলে মেয়ে, তারা একই বাবা মা থেকে আসার পরেও তারা আইডেন্টিক্যাল হয় না, তাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসে। আমরা একই টাইপের মানুষ, অথচ আমাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জ, কারো চিন্তা ভাবনা, কারো চেহারায় চেঞ্জ, কারো গলার স্বর বা বিভিন্ন কোয়ালিটিস, অনেক কিছুতে চেঞ্জ আসে। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারের চেঞ্জ। কেন হয়? কারণ হচ্ছে এই ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণেই আমাদের মধ্যে এত এত ভেরিয়েশন। তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট? এটা কেন হচ্ছে? আমাদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই হাত দুটো ফার্স্টে ভাঙে, এরপর এরা পজিশন এক্সচেঞ্জ করে, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমের কারণেই এত ভেরিয়েশন আসে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এই যে এর এখানে ভাঙলো, ঠিক আছে, এই যে এখানে ভাঙলো, এই ভাঙার পর এই জায়গাটাকে বলে হচ্ছে তোমার কায়াজমা। কি বললাম? ভাঙার পর এই জায়গাটাকে বলে হচ্ছে কায়াজমা। কায়াজমা কি? কায়াজমা হচ্ছে এরা যে মাঝখানে ভাঙছিল, এটা আমার আগে দেখানো উচিত ছিল। এই যে মাঝখানে যে এরা ভাঙে, এই ভাঙার পরে এই শেপটা যে এরকম এক্স এর মতো হয়েছে, এই যে এক্স এর মতো শেপ, এটাকে বলে হচ্ছে তোমার কায়াজমা। দেন কায়াজমা ফরমেশনের পরে এরা কি করছে? এরা পজিশন এক্সচেঞ্জ করছে, যেটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। বুঝা গেছে? আচ্ছা, আশা করি প্যাকার্ডিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। আমি একবার এটাকে সামারাইজ করি, ঠিক আছে, এটাকে একবার সামারাইজ করি। মাঝখানে ফার্স্টে আমাদের ছিল হচ্ছে দুইটা এরকম ক্রোমোজোম, ঠিক আছে, ফার্স্টে ছিল দুইটা ক্রোমোজোম। এরা কি করছে? এরা হচ্ছে মাঝখান বরাবর ভাঙছে, এরা মাঝখান বরাবর এরকম
ভাঙছে, ঠিক আছে, ভেঙে কি তৈরি করছে, ক্রোমাটিড তৈরি করছে। ক্রোমাটিড করার পরে এদের এই যে নন সিস্টার পার্টটা, এই নন সিস্টার পার্টটা হচ্ছে একসাথে অ্যাড হয়েছে। কি বললাম, এই যে নন সিস্টার পার্টটা, এই নন সিস্টার পার্টটা হচ্ছে এরকম অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এই দুইটা পজিশনটাকে এক্সচেঞ্জ করছে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে পজিশন এক্সচেঞ্জ করছে। এক্সচেঞ্জ করার পরে এটাকে কি বলতেছি, ক্রসিং ওভার। তুমি সিকিউ কিভাবে অ্যান্সার করবা, যে ফার্স্টে এখানে ফরমেশন অফ টেট্রাড, হাউ টেট্রাড ইজ ফর্ম, এখানে ক্রোমোজোমটা হচ্ছে থিকেন্ড হবে, থিক হওয়ার পরে এটা যে হাতটা, দুইটা হাত, এটা হচ্ছে দুই পাশে ভাগ হবে, ঠিক আছে, ডিভাইডস ইন্টু লঙ্গিচুডিনালি ভাগ হওয়ার কারণে ক্রোমোজোমটা ফার্স্টে ক্রোমাটিডে কনভার্ট হবে। দেন এই যে ক্রোমাটিডে কনভার্ট হলো, এটাকে বলা হচ্ছে টেট্রাড, ঠিক আছে, টেট্রাড। এরপর কি হবে, এই ক্রোমাটিডের যে হাত, এই যে হাত, উপরের হাত, এই দুটো হাত হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড যে হাত, নন সিস্টার ক্রোমাটিডটা হচ্ছে মাঝখানে ভাঙবে, মাঝখানে বরাবর ভাঙবে, এটাকে আমরা বলতেছি কায়াজমা। দেন এরা হচ্ছে পজিশন এক্সচেঞ্জ করবে হাত দুটো, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। এই হচ্ছে আমাদের প্যাকাইটিন। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ডিপ্লোটিন। কি বললাম, নেক্সট হচ্ছে ডিপ্লোটিন। তো এতক্ষণ আমাদের ক্রোমোজোমটা যে স্টেজে ছিল সেটা হচ্ছে এরকম, এতক্ষণ আমাদের ক্রোমোজোমটা এই স্টেজে ছিল। এই হচ্ছে একটা, আরেকটা ধরো এই কালার দিয়ে দেখাই, যেখানে এই একটা, বুঝেছে, এরকম ছিল। এই যে ক্রসিং ওভার কারণে এরা হচ্ছে হাত দুইটাকে এক্সচেঞ্জ করছে। এইখানে এবার যেটা হবে, এটা এইদিকে মুভমেন্ট করবে, এটা এদিকে মুভমেন্ট করবে, ঠিক আছে। কি বললাম, এই যে ক্রোমোজোমটা সে ওই পোলের দিকে যাবে, এই যে ক্রোমোজোমটা সে হচ্ছে এই পোলের দিকে আসবে। তাহলে কি হবে এখানে, রিপালশন অফ দ্য ক্রোমোজোম। ফার্স্টে যেটা দেখা যাবে সেটাকে আমরা বলতেছি রিপালশন অফ ক্রোমোজোম, মানে এই ক্রোমোজোম দুইটার একটা একটার প্রতি বিকর্ষণ বা নেগেটিভ অ্যাট্রাকশন বা রিপালশন করার কারণে এরা দুই পাশে যাবে। বাট এখানে টুইস্টটা হচ্ছে মাঝখানে তো লাগানো, ক্রোমোজোম দিয়ে এদিকে যাবে, মাঝখানে পার্টে তো হাতে লাগানো। তবে এখানে কি হবে, এখানে যেটা হবে, এই যে ক্রোমোজোম এরা এদিকে যাচ্ছে, এই যে ক্রোমোজোম যাচ্ছে, বাট এইখানে এরা এরকম কানেকশনটা রেখে যাবে। কি বললাম, মাঝখানে এখানে কানেকশন তারা ঠিকই মেনটেন করবে। এই যেখানে, এই জন্য এখানে একটা লুপ তৈরি হবে। কি তৈরি হবে, এখানে একটা লুপ তৈরি হবে। যখন এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, নর্মাল 90 ডিগ্রি তো দেখাই যাচ্ছে। যখন এটা এদিকে চলে যাবে, এটা ওইদিকে চলে যাবে একদম এরকম টান টান, তখন এটা 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বুঝা গেছে? তাহলে কি বললাম, এখানে হচ্ছে রিপালশন অফ দ্য ক্রোমোজোম হবে, আর এই কায়াজমা গুলো হচ্ছে দুই পোলের দিকে মুভমেন্ট করবে। বুঝা গেছে? এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের একটা নাম আছে। যেহেতু এরা দুইটা টার্মিনালে যাচ্ছে, এই জন্য এদের এই মুভমেন্টের নাম হচ্ছে টার্মিনালাইজেশন। কি নাম দিলাম, টার্মিনালাইজেশন। এটা একটা এমসিকিউ, টার্মিনালাইজেশন নিচের কোন স্টেপে হয়। বুঝা গেছে? তাহলে এখানে সামারাইজ করে যদি করি, ফার্স্ট হচ্ছে ক্রোমোজোম, যেটা আমাদের প্যাকেটিন থেকে আমরা দুটো পাইছি, ক্রসিং ওভার হয়ে আছে, ক্রোমোজোম দুটো এদিক এদিক মুভমেন্ট করবে, মাঝখানে লুপ তৈরি হবে। এই যে মুভমেন্ট, এটাকে বলে টার্মিনালাইজেশন। আচ্ছা, বুঝা গেছে? এবার আমরা একটু কমেন্ট বক্সটা চেক করি। একজন বলছে যে ভাই স্টুডেন্ট তো সব অফলাইনে। আচ্ছা, প্যারা নাই, এই ক্লাসটা রেকর্ডেড হয়ে থাকবে। তোমরা যারা এই কোর্সটা কিনবা, এই কোর্সটা যেটা আমাদের এই মাসেরই 30 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে, তোমরা যারা এই কোর্সটা কিনবা, তোমাদের এই কোর্সে তখন এই ক্লাসটা রেকর্ডেড হিসেবে থাকবে। তো এখন যারা এই ক্লাসটা দেখছো না, সমস্যা নেই, তোমরা তখন এটাকে দেখতে পারবা। ওকে, ঠিক আছে। একজন লিখছে এটা কি এইচএসসি 27 এর? হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি এইচএসসি 27 এর জন্য। ওকে, তাহলে আমরা এবার আমাদের নেক্সট স্টেপে আসি। ছিল ডিপ্লোটিন। এবার আমরা পড়বো হচ্ছে ডায়াগনোসিস। আচ্ছা, ডিপ্লোটিন মানে কি? টিন মানে আমরা কি বলছিলাম, টিন মানে হচ্ছে থ্রেড, আর ডিপ্লো মানে হচ্ছে তোমার ডাবল মুভমেন্ট। ঠিক আছে, ডিপ্লো মানে হচ্ছে ডাবল, এই যেটা ডাবল ডাবল মুভমেন্ট করে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লোটিন। আচ্ছা, নেক্সট স্টেজে আসি। এবার আমরা পড়বো হচ্ছে
কাইনেসিস, কি বললাম, ডায়াকাইনেসিস, দ্য লাস্ট স্টেপ অফ প্রোফেজ 1। ঠিক আছে, টোটাল 5টা স্টেপ পড়তেছিলাম। প্যাকাইটিন, দেন হচ্ছে জাইগোটিন, দেন লেপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোডিন, আর লাস্টে হচ্ছে এই ডায়াকাইনেসিস। তো এতক্ষণ আমরা কি দেখতেছিলাম, এই যে আমাদের দুটো ক্রোমোজোম, এই যে দুটো সেন্ট্রোমিয়ার এদিকে চলে আসার সময় এখানে মাঝখানে একটা তারা কি করছে, কানেকশন রেখে গেছে। এবার যেটা হবে, এর উপরে বালি চাপা পড়ে যাবে। কি বললাম, এর উপর বালি চাপা পড়বে। বালি চাপার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স এর উপর ডিপোজিশন হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ডিপোজিশন হবে। তখন যেটা হবে যে এরপর আসলে কি হয়, এর উপর যখন একটা ম্যাট্রিক্স ঢাকনা পড়ে যাবে, এরপর আসলে কি হয় সেটা আর দেখা যাবে না। বুঝা গেছে? এরপর আসলে কি হয় সেটা আর দেখা যাবে না। কি বললাম, এরা দুই দিকে মুভমেন্ট করতেছিল, বাট এখন এসে এখানে উপরে একটা ম্যাট্রিক্স পড়ে যাবে, যে কারণে নেক্সট আর কি হচ্ছে, এটাকে ভিজুয়ালাইজেশন করা যাবে না। আচ্ছা, এখানে কি হবে আরেকটা জিনিস, এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম, এই যে এই ক্রোমোজোমগুলোর চারপাশে, এই যে ক্রোমোজোমগুলোর চারপাশে, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ। এতক্ষণ কিন্তু এটা এক্সিস্ট ছিল। ঠিক আছে, এটা এতক্ষণ ছিল। এই স্টেজে এসে এগুলা ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করবে। কি বললাম, এই স্টেজে এসে এরা ডিসঅ্যাপিয়ার করবে, এই যেরকম, এই যেরকম। ঠিক আছে, এখানে এসে কি হবে, এই নিউক্লিয়ার মেমব্রেনটা এরকম ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করবে। নিউক্লিয়ার এনভেলপ এর সাথে কি থাকবে, নিউক্লিওলাস প্লাস নিউক্লিয়ার এনভেলপ, এটা কি হবে, ডিসঅ্যাপিয়ার করা শুরু করবে। বুঝা গেছে? ফার্স্টে ম্যাট্রিক্স ডিপোজিশন হলো, এরপর এই দুটো হচ্ছে ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো। এই হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস, অর্থাৎ আমাদের প্রোফেজ 1 এর মাধ্যমে এখানে শেষ হয়ে যায়, এখানে এসে এটা থেমে যায়, আর কিছুতে আগায় না। তাহলে আজকে আমরা আমাদের যে মেইন পড়া যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ সম্পর্কে পড়লাম। ওকে, 5টা স্টেপ সম্পর্কে পড়লাম। এবার নেক্সট হচ্ছে মেটাফেজ। এতক্ষণ ছিল প্রোফেজ 1, এবার আমরা পড়বো হচ্ছে মেটাফেজ। তোমরা যারা মাইটোসিস সম্পর্কে জানো, গতকালকে ক্লাস করেছো বা এসএসসি তে পড়ে এসেছো, তারা এটা আরো ভালো বলতে পারবা। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা পড়বো কি, মেটাফেজ 1। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে এখন মেটাফেজ 1। এতক্ষণ আমরা কি পড়ছি, প্রোফেজ 1। আমরা দেখছি যে সেখানে আলটিমেটলি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ক্রসিং ওভার হলো, দেন ক্রোমোজোম দুটো দুপাশে চলে গেল এবং আমাদের নিউক্লিয়ার এনভেলপ দুটো ডিসঅ্যাপিয়ার করলো। এখন যেটা আসবে সেটা হচ্ছে মেনলি বলা যায় মাইটোটিক স্পিন্ডল টাইপ। ঠিক আছে, তো এখানে যেটা হবে, মেটাফেজে আসলে যেটা হয় যে ক্রোমোজোমগুলো মাঝখানে আসবে, অর্থাৎ দ্য ক্রোমোজোমস এটা কি করবে, এটা হচ্ছে মাঝখানে আসবে, বাট দেয়ার ইজ এ টুইস্ট। কি বললাম, দেয়ার ইজ এ টুইস্ট। এই যে দেখো, এই হচ্ছে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস, এই হচ্ছে আমাদের ইকুয়েটর। কি বললাম, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, আর এই হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো এবার এখান থেকে একটু সেম ডিস্টেন্স বরাবর আসবে। ঠিক আছে, এটা একদম সরাসরি মাঝখানে আসবে না, এরা এখান থেকে একটু সেম ডিস্টেন্স বরাবর আসবে। তাহলে কি বললাম, ক্রোমোজোমস অ্যাপিয়ার ক্লোজ টু ইকুয়েটর। এবার এখানে একটা কথা ইম্পর্টেন্ট, যেটা তোমাকে অবশ্যই
মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বললাম? সেন্ট্রোমিয়ার ডাজ নট ডিভাইড। বুঝা গেছে? সেন্ট্রোমিয়ার ডাজ নট ডিভাইড। কি বললাম? সেন্ট্রোমিয়ার ভাঙে না। তোমরা যারা মিওসিস ক্লাসটা দেখেছো, মাইটোসিসের ক্লাসটা দেখেছো, ওখানে আমরা কি বলছিলাম, এই মেটাফেজ স্টেজে এসে এরা ইকুয়েটর লেভেলে আসে। ইকুয়েটর লেভেলে আসার পরে সেই যে ক্রোমোজোম সেটা সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়। সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে তারা দুইটা পোলের দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে? দুইটা পোলের দিকে যাওয়া শুরু করে। ক্রোমোজোম সেমই থাকে, ক্রোমোজোমটা সেম থাকে, জাস্ট দুইটা ভাগ হয়ে দুই পাশে যাওয়া শুরু করে। তার নাম্বারটাও সেম থাকে, সবই সেম থাকে। বুঝা গেছে? বাট এইখানে যেটা হবে, এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে বরাবর ভাঙবে না, না ভেঙে এরা অ্যানাফেজে গিয়ে দুই পাশে যাওয়া শুরু করবে। তাহলে ধরো তোমার এখানে টোটাল ক্রোমোজোম ছিল হচ্ছে কয়টা, ধরো ধরো এখানে ক্রোমোজোম ছিল টোটাল 8টা। ঠিক আছে? ধরো 8টা ক্রোমোজোম ছিল। এরা না ভেঙে কি করবে, 4টা ওইদিকে যাবে, 4টা এদিকে আসবে। বুঝা গেছে? 4টা ওইদিকে যাবে, 4টা এদিকে আসবে। তাহলে এটাকে কি ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেল না? এই জন্য এটা কি হয়, এই মিওসিস আমরা কি দেখতে পাই, 2n থেকে n। বুঝা গেছে? এবার ক্রোমোজোম ছিল টোটাল 23 পেয়ার। ঠিক আছে? 23টা পেয়ার ছিল। সেখান থেকে অর্ধেক ক্রোমোজোম ইকুয়েটর থেকে ওইদিকে চলে যাবে, অর্ধেক ক্রোমোজোম ইকুয়েটর থেকে এদিকে চলে আসবে। এটা হয়ে যাবে কি আলটিমেটলি 23 হয়ে যাবে, 23টা। বুঝা গেছে? এই কারণে বলা হয় যে আমাদের যে মিওসিস সেল ডিভিশন, এখানে ক্রোমোজোম নাম্বারটা মাদার সেল থেকে হাফ হয়ে যায়। বুঝা গেছে? কারণ এখানে দুইটা দুই ভাগে ভাগ হয়। বাট মাইটোসিসে আমরা উল্টাটা দেখছি, সেখানে সেন্ট্রোমিয়ার বরাবর সেটা ভাগ হয়, একই ক্রোমোজোম সে দুইটা ভাগ করে, দুইটা পার্ট করে। এই 23 পেয়ার এখানে আবার সে আর একটা 23 পেয়ার তৈরি করে। বুঝা গেছে? আলটিমেটলি সে দুইটা সেলে চলে যায়। বাট এখানে ক্রোমোজোম নাম্বারটাই হাফ হয়ে গেছে, অর্ধেক ক্রোমোজোম ওদিক চলে গেছে, অর্ধেক ক্রোমোজোম এদিক চলে গেছে। আশা করি বিষয়টা তোমাদের কাছে এখন ক্লিয়ার। তাহলে আমরা পড়তেছি মেটাফেজ 1। এখানে ফার্স্টে ক্রোমোজোমটা ইকুয়েটরের ক্লোজলি আসলো, আসার পরে সেন্ট্রোমিয়ারটাকে এরা ভাঙবে না। ঠিক আছে? এটা কিন্তু একবার মেডিকেল অ্যাডমিশনেও আসছে। ঠিক আছে? এটা কি বললাম, একবার মেডিকেল অ্যাডমিশনেও আসছে, খুব সম্ভবত 2 বছর আগে আসছে। ঠিক আছে? যে এই স্টেজে এসে সেন্ট্রোমিয়ারটা ভাঙে না, না ভেঙে দুই পাশে হাফ হাফ করে যাওয়া শুরু করে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে আমাদের অ্যানাফেজ। এখানে কি হবে, ক্রোমোজোমগুলো অলরেডি এই যে এখানে হাফ হাফ চলে এসছে। ঠিক আছে? এই যে ক্রোমোজোমগুলো এখানে হাফ হাফ চলে আসছে। বুঝা গেছে? তখন এই যে এরকম হয়ে যাবে, আবার আসা শুরু করবে। তাহলে কি বললাম, ততক্ষণ এটা পোল বরাবর চলে আসছে, অ্যানাফেজে এসে এরা পোল বরাবর চলে আসছে। তখন এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট করার সময় এই ক্রোমোজোমগুলোকে ভি, তারপরে এল, তারপরে জে, আর হচ্ছে তোমার আই, এরকম শেপে দেখা যায়। কেন দেখা যায় সেটা আমি গত ক্লাসে অনেক সুন্দর মতো ডিসক্রাইব করেছি। তাহলে এখানে কি হবে, ক্রোমোজোমগুলো এই পোল বরাবর চলে আসবে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের টেলোফেজ। এতক্ষণে আমরা এখানে দুইটা আলাদা আলাদা সেল পেয়ে গেছি। কি বললাম, দুইটা আলাদা আলাদা সেল পেয়ে গেছি। আমাদের নিউক্লিয়াসটা একবার ডিভাইড হয়ে গেছে, আমাদের ক্রোমোজোমটার নাম্বার একবার ডিভাইড হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে এখানে আমাদের নিউক্লিয়াস একবার ডিভাইড হয়ে গেছে, আর ক্রোমোজোম এটা হচ্ছে এন। কি বললাম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। এন নাম্বার ছিল 23 পেয়ার, বাট এখানে হয়ে গেছে 23টা, এখানে হয়ে গেছে 23টা। বুঝা গেছে? এরপর কি হবে বললাম ভাই, এরপর কি হবে, এই টেলোফেজে এসে তোমরা জানো এটা হচ্ছে আমাদের যে প্রোফেজ থাকে, সেই প্রোফেজের অলওয়েজ উল্টা হবে। মানে এখানে হাইড্রেশন হবে, হাইড্রেশন হয়ে এই ক্রোমোজোমগুলো লম্বা হবে, প্লাস হচ্ছে চিকন হবে। কি বললাম, থিন হবে এবং লঙ্গার হবে। এরপর কি হবে, এখানে যে নিউক্লিয়ার এনভেলপ এরা অ্যাপিয়ার করবে, নিউক্লিয়ার এনভেলপগুলো অ্যাপিয়ার করবে। বুঝা গেছে? যারা কখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, ওই যে ডায়াকাইনেসিসের সময় ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, এরা এবার এসে অ্যাপিয়ার করবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের টেলোফেজ 1। তো ওরা তো একবার মাইটোসিস হয়ে গেছে, মিওসিস হয়ে গেছে। ঠিক আছে? আমাদের মিওসিস 1 কমপ্লিট, এবার মিওসিস 2 শুরু হবে। মাঝখানে আমাদের সেলগুলো একটু রেস্ট নেয়। ঠিক আছে? মাঝখানে আমাদের সেলগুলো একটু রেস্ট নেয়, ঠিক যেভাবে আমি এখন 1 মিনিটের একটা রেস্ট নিব।
ওকে, আমরা পড়তেছিলাম মিওসিস, আমাদের মিওসিস 1টা কমপ্লিট। এখন আমরা পড়ব হচ্ছে মিওসিস 2, এর মাঝখানে যে গ্যাপ এটাকে আমরা বলতেছি ইন্টার কাইনেসিস, বা এর আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি সাইটো কাইনেসিস। কি বললাম? সাইটো কাইনেসিস। এখানে কোনো ধরনের ডিএনএ রেপ্লিকেশন বা আরএনএ তৈরি কোনো কিছু হয় না, বুঝা গেছে? জাস্ট একটা ছোট্ট একটা গ্যাপ। নেক্সট আমরা পড়বো হচ্ছে মিওসিস 2। কি বললাম? মিওসিস 2। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? আমাদের যে নিউক্লিয়াস সেটা অলরেডি একবার ডিভাইড হয়ে গেছে। এই যে আমাদের নিউক্লিয়াস, সে অলরেডি একটা ছিল, সেখান থেকে এই যে দুই ভাগে হয়ে গেছে। আর আমাদের যে ক্রোমোজোম নাম্বার 23 পেয়ার ছিল, সেটাও অর্ধেক ক্রোমোজোম উপরে চলে গেছে, অর্ধেক ক্রোমোজোম নিচে চলে আসছে, ক্রোমোজোমেরও একবার ডিভাইড হয়ে গেছে। তাহলে বেসিক্যালি আমাদের নেক্সট যেটা হবে সেটা এক ধরনের মাইটোসিস, সেটা এক ধরনের স্পেশাল একটা মাইটোসিস, বুঝা গেছে? মিওসিসটা এক ধরনের মাইটোসিস। আমরা মাইটোসিসের সময় যা যা পড়ে আসছি এখানে একদম এক্স্যাক্টলি সেম ঘটনাগুলোই হবে। তাহলে প্রোফেজে কি হবে? প্রোফেজে হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো, এই যে ক্রোমোজোমগুলো ভেতরে যেগুলো পেয়েছি এগুলোর ডিহাইড্রেশন হবে, ঠিক আছে? কি বললাম? এগুলোর ডিহাইড্রেশন হবে। এই যে আমাদের সেল, এই যে সেল, সেলের ভিতরে কি হবে? এখানে একটা সেল, এখানে একটা সেল, এর ভিতরে আছে হচ্ছে আমাদের ক্রোমোজোম, ঠিক আছে? এর ভিতরে আছে আমাদের এরকম ক্রোমোজোম। ফার্স্টে কি হবে? এরা ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন হয়ে এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে কনভার্ট হবে, ঠিক আছে? ক্রোমাটিডে কনভার্ট হবে। এরপর এরা কি করবে? এখানে স্পিন্ডল ফাইবার অ্যাপিয়ার করা শুরু করবে। এরপর এখানে স্পিন্ডল ফাইবার অ্যাপিয়ার করা শুরু করবে। এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল অ্যাপারেটাস বরাবর যাবে। এটা কখন হবে? এটা হচ্ছে আমাদের প্রোফেজ 1। এখানে আসলে প্রো মেটাফেজ কথাটা লেখা নেই, আমাদের যে হায়ার স্টেজেস সেখানে প্রো মেটাফেজ বলতে আসলে কিছু নেই, সেখানে আছে এই 4টা স্টেপই। তাহলে ফার্স্টে এখানে ক্রোমোজোম ক্রোমাটিডে কনভার্ট হয়ে গেল। কি বললাম? এখানে আমাদের ক্রোমোজোম সেটা ক্রোমাটিডে কনভার্ট হলো। নেক্সট মেটাফেজে এসে আমাদের এই ক্রোমোজোমগুলো হচ্ছে কই আসবে? ইকুয়েটর বরাবর আসবে। এইখানে এসে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে এসে আমাদের সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে। তাহলে কি বললাম? সেন্ট্রোমিয়ার ডিভাইডস, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র কোথায় সেন্ট্রোমিয়ার ভাঙে না? মিওসিস 1 এর, ঠিক আছে? মিওসিস 1 এর যে মেটাফেজ 1 সেখানে এটা ভাঙে না, বাট এইখানে এটা ভাঙবে। কেন ভাঙবে? কারণ এইখানে আছে এন, এখানে আছে এন, এটা দুইটা সেন্ট্রোমিয়ারটা ভাঙার কারণেই, সেন্ট্রোমিয়ারটা ভাঙার কারণেই এই এনটা আরেকটা রেপ্লিকা করতে পারে, এনের আরেকটা রেপ্লিকা আসে। এখানে যদি 23টা ক্রোমোজোম থাকে, এখানে যদি 23টা ক্রোমোজোম থাকে, এর ভিতরে যে মেটাফেজ হচ্ছে সেখানে এই সেন্ট্রোমিয়ারটা ভেঙে ওর ভিতরে আরো 23টা তৈরি করবে, এর ভিতরে আরো 23টা তৈরি করবে, বুঝা গেছে? তাহলে এখান থেকে এন থেকে এরা দুইটা ভাগে ভাগ করবে, এরা এই এন আরো দুইটা ভাগে ভাগ করবে। কিভাবে? এই যে সেন্ট্রোমিয়ারটা এখানে ডিভাইড হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট স্টেপ হচ্ছে অ্যানাফেজ। এই অ্যানাফেজে কি হবে? এই ক্রোমোজোমগুলো এই যে একটা পোল, এই যে একটা পোল, এই দুই পোল বরাবর আসা শুরু করবে। আর আমাদের যে টেলোফেজ, এখানে টেলোফেজটা লিখতে মনে ভুল করছে, ঠিক আছে? এখানে হচ্ছে টেলোফেজ হবে। এই টেলোফেজে এসে দেখা যাবে এই যে ক্রোমোজোমগুলো তখন হবে কি? আমাদের এই যে ধরো এটা একটা সেল, ওইটা যদি এখানে আঁকাই, এই যে সেল, এই যে সেল, এই সেলের ভিতরে আবার এই ক্রোমোজোমগুলো একটা এদিকে চলে আসবে, এখানে একটা সেল করবে, এই ক্রোমোজোমগুলো এখানে গিয়ে এখানে একটা সেল করবে, এরা এখানে গিয়ে একটা সেল করবে, এরা এখানে গিয়ে একটা সেল করবে, ঠিক আছে? আলটিমেটলি এই হচ্ছে আমাদের সেল। তাহলে টোটাল সেল আমরা কয়টা পাচ্ছি? 4টা, ঠিক আছে? 4টা সেল পাচ্ছি। ছিল কয়টা? ছিল একটা, একটা মাদার সেল থেকে এই 4টা পাচ্ছি। তাহলে এটাও এন, এটাও এন, এটাও এন, এটাও এন। আমাদের ছিল কে? মাদার সেল ছিল 2n। 2n কে আমরা ভেঙে মিওসিস 1 এ এন করছি। কিভাবে করছি? আমাদের যে মিওসিস 1 এর মাঝখানে মেটাফেজ ছিল, সেখানে এরা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, 23টা দিক 23টা দিক। এবার এই 23টার মধ্যে আবার কি হয়েছে? এরা এই মিওসিস 2 তে এসে সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে এরা হচ্ছে এখানে আবার এন এর রেপ্লিকা তৈরি করছে, বুঝা গেছে? সেন্ট্রোমিয়ার বরাবর ভাঙার কারণে আরেকটা করে এন তৈরি হয়েছে। এই কারণে আমাদের বলে যে এখানে টোটাল নিউক্লিয়াসটা ভাঙবে 2বার। আর আমাদের যে সাইটোপ্লাজম,
সাইটোপ্লাজমটা ভাঙছে মাত্র একবার, নিউক্লিয়াস ভাঙছে দুইবার, সাইটোপ্লাজম ভাঙছে একবার। এই হচ্ছে আমাদের মিওসিসের মেইন ডেফিনিশন। তাহলে আমরা বুঝা গেছে মিওসিস টু এটা হচ্ছে মেইনলি আমাদের একটা স্পেশাল টাইপ অফ মাইটোসিস, স্পেশাল টাইপ অফ মাইটোসিস। আচ্ছা, তাহলে আমরা এবার পড়বো হচ্ছে ইম্পর্টেন্স। এই মিওসিস যে আমরা পড়লাম, এই মিওসিসের আসলে ইম্পর্টেন্সটা কি তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে আমাদের যে রিপ্রোডাক্টিভ সেল, এই রিপ্রোডাক্টিভ সেলের ফরমেশনের জন্য লাগবে কে? মিওসিস। ঠিক আছে, এই রিপ্রোডাক্টিভ সেলের ফরমেশনের জন্য লাগবে মিওসিস। অর্থাৎ আমাদের যে 2n যেটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ মাদার সেল, সেখান থেকে মেল গ্যামেট n, মেল গ্যামেট n, ফিমেল বডিতে সেম ঘটনা ঘটে, রিপ্রোডাক্টিভ মাদার সেল থেকে আসে কে? ফিমেল গ্যামেট। এই যে সেল ফরমেশন, এটার জন্য লাগবে এর মিওসিস। মিওসিস যদি না থাকতো, মিওসিস যদি না থাকতো তখন এটা হয়ে যেত 2n, এটা হয়ে যেত 2n, আলটিমেটলি আমাদের যে জাইগোট আসতো সেটা হয়ে যেত 4n, সেখান থেকে আবার যে পরবর্তী প্রজন্ম সেটা হয়ে যেত 8n, এভাবে 16n 32n, একটা বিশাল একটা ড্রাস্টিক চেঞ্জ চলে আসতো। এটাকে প্রিভেন্ট করার জন্য এখানে দেওয়া হচ্ছে মিওসিস, যাতে সেটা এই ক্রোমোজোম নাম্বারটাকে হাফ করতে পারে। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে নাম্বার অফ ক্রোমোজোম সেটাকে কনস্ট্যান্ট রাখা। ঠিক আছে, ক্রোমোজোমের নাম্বারটাকে কনস্ট্যান্ট রাখা, এটাও এই সেম প্রসিডিউরের মাধ্যমে করা হয়। এখানে মিওসিস করার কারণে এটা 23 পেয়ার থেকে 23 হয়ে যায়। যখন এই মেল গ্যামেট আরেকটা ফিমেল গ্যামেটের সাথে অ্যাড হবে, সেইখানে আবার 23 পেয়ারটাই তৈরি হয়ে যাবে, জাইগোটে 23 পেয়ারটাই তৈরি হবে। এই কারণে এভাবে হচ্ছে এটা ক্রোমোজোম নাম্বারটাকে কনস্ট্যান্ট রাখে। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য স্পেসিস, একটা স্পেসিসের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করা। এইটাও আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমাদের মিওসিস সেটা হয় মেনলি আমাদের যে ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড বডি, সেটা ডিপ্লয়েড মাদার সেলে, আর যে হ্যাপ্লয়েড বডি সেটার হচ্ছে হ্যাপ্লয়েড বডি হচ্ছে জাইগোটে। তাহলে ইন্ডিভিজুয়ালিটি কিভাবে মেনটেন করে? ওই হ্যাপ্লয়েড সেলে এই মিওসিস হওয়ার কারণে সেটা হচ্ছে 2n হয়ে যায় না। ঠিক আছে, সেটা অলওয়েজ n থাকে। একটা স্পেসিসের যে ক্যারেক্টারিস্টিক্স যে সেটা n বা হ্যাপ্লয়েড থাকবে, এটাকে মেনটেন করে হচ্ছে এই মিওসিস। তারপর হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা ভাই কিভাবে আসে? এইটা আসে হচ্ছে ক্রসিং ওভার থেকে। কি বললাম? ক্রসিং ওভার থেকে। মনে আছে ক্রসিং ওভার? ক্রসিং ওভারে তারা হচ্ছে একই ক্রোমোজোমের দুইটা পার্ট এক্সচেঞ্জ করে। যে ক্রোমোজোমের ভিতরে জিন থাকে, এই কারণে এই জিনগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, যার কারণে এই আমাদের এই ওয়ার্ল্ডে এত ধরনের ভ্যারিয়েশন আসে। নেক্সট হচ্ছে ইভলিউশন। সেম, ঠিক আছে, এই ক্রসিং ওভারের কারণে এই ইভলিউশনটাও আসে, ড্রাস্টিক চেঞ্জ আসে, যার মাধ্যমে ইভলিউশনটা আসলে পসিবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্যামেট ফর্মেশন অ্যান্ড রিপ্রোডাকশন। অলরেডি আমরা বলে ফেলছি আমাদের কিভাবে গ্যামেটটা ফর্মেশন হয় আর যে সেটা কিভাবে রিপ্রোডাকশনে হেল্প করে। এবার হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন। একটা জেনারেশন বাই জেনারেশন সেটা হচ্ছে অল্টারেশন, সেটাকেও মেনটেন করে হচ্ছে এই মিওসিস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট কি? মেন্ডেলস ল। সায়েন্টিস্ট গ্রেগর জয়ার মেন্ডেল, ওনার দুইটা ল আছে, ফার্স্ট ও সেকেন্ড ল। যে লগুলোকে ডিসক্রাইব করার জন্য উনি এই মিওসিসের হেল্পটা নিয়েছিল। ঠিক আছে, সো মিওসিস ছাড়া মেন্ডেলের ল কোনোভাবেই দেওয়া পসিবল না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মিওসিসের ইম্পর্টেন্স। এবং এইটা ঠিক আছে প্রসিডিউরের চাইতেও এটা বেশি আসে। ঠিক আছে, ইম্পর্টেন্স অনেক বেশি আসে এই চ্যাপ্টার থেকে, এই ইম্পর্টেন্স অনেক বেশি আসে। সিকিউ তুমি যখন কোশ্চেনগুলো সলভ করবা দেখবে যে সি নাম্বারে কোনো একটা প্রসিডিউর দিবে আর ডি নাম্বারে আসবে তোমার হচ্ছে এই ইম্পর্টেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটাকে এখানে আরো এক্সট্রা ভাবে মডিফাই করে দেখানো হয়েছে এটার ইম্পর্টেন্সটাকে বোঝানোর জন্য, যে ক্রসিং ওভারটা আসলে ঠিক কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, তাহলে ক্রসিং ওভার কি? ইন্টারচেঞ্জ বিটুইন দ্য সেগমেন্টস অফ টু নন সিস্টার ক্রোমাটিডস অফ এ পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোম ইন দ্য প্যাকাইটিন সাবফেজ অফ মিওসিস 1 ইজ কল্ড ক্রসিং ওভার। খুবই সুন্দর একটা ডেফিনিশন। এটা ডেফিনেশনটা এ নাম্বারে অলওয়েজ আসে। ঠিক আছে, এ নাম্বারে ডেফিনেশনটা অলওয়েজ আসে হোয়াট ইজ ক্রসিং ওভার। তখন তুমি কি লিখবা? আমাদের মিওসিস 1 সেটার একটা সাবফেজ হচ্ছে প্যাকাইটিন। সেখানে কি হয়? আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমটার হচ্ছে দুইটা ভাগ হয়, তার পাশের পার্টটাকে বলে হচ্ছে একটা ক্রোমাটিড, আর একটা ক্রোমাটিড তার হাত দুটোকে পাশাপাশি বলে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। যারা বুঝতেছে না তারা এই প্যাকাইটিন স্টেজের ভিডিওটা আরেকবার যদি রিপিট করে আসো তাহলে বুঝতে ইজি হবে। তাহলে আমরা কি বলতেছি? দুইটা পাশাপাশি ক্রোমাটিড, এটাকে বলতেছি নন সিস্টার ক্রোমাটিড। সেইখানকার যে উপরের পার্ট বা উপরের সেগমেন্ট, তার মধ্যে কি হয়? ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, ইন্টারচেঞ্জ হয়, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভারটা ফার্স্টে কে ইনভেন্ট করছেন? সায়েন্টিস্ট থমাস হান্ট মর্গান। সায়েন্টিস্ট থমাস হান্ট মর্গান। যেহেতু এটা ইম্পর্টেন্ট, সো এই নামটাও ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে আলাদাভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। বুঝা গেছে?
আশা করি তোমরা প্রসিডিউরটা বুঝতে পেরেছো। আর এখানে দুইটা কথা, যে এই একটা ধরলাম এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই একটা ক্রোমোজোম, আর পাশে ছিল হচ্ছে এই একটা ক্রোমোজোম, ঠিক আছে। প্রথমে এটা ছিল এরকম, এটাকে ভাঙা হয়েছে এরকম। এই ভাঙার কাজটা কে করে? এই ভাঙার কাজটা করে হচ্ছে এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে, এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম এই ভাঙার কাজটা করে। সেম ভাবে এইখানেও এটাকে ভাঙার কাজটা করে, কে করে? এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম। নেক্সট কি হয়? নেক্সট হচ্ছে এই দুইটা একসাথে অ্যাড হয়, কি বললাম? নেক্সট হচ্ছে এই দুইটা একসাথে অ্যাড হয়, তখন যেটা দেখা যায় এইটা হয়ে যায় এই কালার, আর এইটা হয়ে যায়, সরি, আর এইটা হয়ে যাবে তখন এই কালার। বুঝা গেছে? দুইটা পার্ট এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ করার পরে এই দুইটা একটা একটার সাথে অ্যাড হয়, কি বললাম? এই দুইটা একটা একটার সাথে অ্যাড হয়, এটা এদিকে চলে আসে আর এইটা এদিকে চলে আসে। বুঝা গেছে? এই যে অ্যাড করা, এই যে অ্যাড করা, এই যে অ্যাড করা, এই অ্যাড করার কাজটা কি করে? এই লাইগেজ এনজাইম। ভাঙার কাজটা কি করেছিল? এন্ডোনিউক্লিয়াস। আর অ্যাড করার কাজটা কি করে? লাইগেজ এনজাইম। এই দুটো এনজাইমের নামই এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্রসিং ওভারেরও অনেক ইম্পর্টেন্স আসে তোমাদের এক্সামে। সিকিউর কোশ্চেনটা আসলে যেভাবে মেনটেন করা হয়, সি মার্কে দিবে হচ্ছে প্রসিডিউর, আর ডি নাম্বারে আসবে হচ্ছে তোমার এই ইম্পর্টেন্স। তাহলে আমরা এবার ক্রসিং ওভারের ইম্পর্টেন্সটা দেখি। Due to crossing over, the exchange of the parts between two chromatids occur. As a result, the changes in the gene occur. ঠিক আছে? এর কারণে মেইনলি চেঞ্জটা আসে। চেঞ্জ হওয়ার কারণে কি লাভ পাচ্ছি আমরা? চেঞ্জ ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ সিন ইন অর্গানিজম। মানে কি? একই বাবা মা থেকে দুটো সন্তান আসে, বাট তাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসে, গায়ের রঙের চেঞ্জ আসে, কথা বলার ধরনের চেঞ্জ আসে, ফিজিক্যাল স্ট্রাকচারের চেঞ্জ আসে এই ক্রসিং ওভারের কারণে। আর কি হয়? ডাইভার্সিটি, ঠিক আছে, এই যে ডাইভার্সিটি দেখা যায় ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। তারপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি ইন দ্য নিউ এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড। আর হচ্ছে নতুন স্পেসিসও এর মাধ্যমে চলে আসে। ডাইভার্সিটি হচ্ছে ভেরিয়েশন, যখন অনেকগুলো স্পেসিসের মধ্যে এই ক্রসিং ওভার দেখা যাবে, অনেক ভেরিয়েশন আসবে, তখন আমরা সেটাকে বলি ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা। আর তখন কি হবে? এই অর্গানিজমগুলো তার নিজ নিজ এনভায়রনমেন্টে তারা টিকে থাকা শুরু করবে। এটাকে বলতেছে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, ঠিক আছে, অ্যাডাপ্টেবিলিটি। তাদের যে এনভায়রনমেন্ট, নতুন এনভায়রনমেন্ট, সেখানে হচ্ছে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া। আর হচ্ছে এর কারণে কি হবে? নতুন নতুন স্পেসিস তৈরি হবে। নেক্সট কি হবে? এটার মাধ্যমে এই ক্রসিং ওভারের মাধ্যমে আমরা আমাদের যে এগ্রিকালচার সেক্টরে অনেক বেশি পরিমাণে লাভ পাচ্ছি। আমরা মাত্র দুইটা প্ল্যান্ট থেকে সেখানে এই ক্রসিং ওভারের মাধ্যমে আরো নতুন নতুন ক্রপ বা প্ল্যান্ট ইনভেন্ট করতে পারছি, ঠিক আছে। সো এটা আমাদের এগ্রিকালচারে হেল্প করছে, কিভাবে? এই ফুড ক্রপ গুলোকে নতুন নতুন তৈরি করার মাধ্যমে। আর হচ্ছে এর কারণে কি হয়? আমাদের যে সায়েন্স, এই রিপ্রোডাক্টিভ সায়েন্স, এখানে একটা স্পেশাল রোল প্লে করে রিপ্রোডাক্টিভ সায়েন্সে। আর হচ্ছে এই যে ক্রোমোজোম ম্যাপিং, কি বললাম? ক্রোমোজোম ম্যাপিংটা কি? ক্রোমোজোম ম্যাপিংটা হচ্ছে, আমরা জানি আমাদের বডিতে টোটাল 23 জোড়া বা 23 পেয়ার্স ক্রোমোজোম আছে। এগুলোকে যখন সাজানো হয়, তখন ফার্স্টে বড়টা আসে, এরপর মাঝারিটা আসে, আস্তে আস্তে আমাদের ছোটটা আসে। লাস্টে ছোটটা হয়তো এক্স আর হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তো যার লেন্থ বড় সেটা হচ্ছে এভাবে বড় থেকে ছোট ভাবে সাজানো থাকে। এটাকে বলা হচ্ছে মেনলি ক্রোমোজোম ম্যাপিং। এই ক্রোমোজোম ম্যাপিং এ এই ক্রসিং ওভারের ভূমিকাটা আছে। এটাকে আবার সিম ভাবে বলা হচ্ছে, এই ক্রোমোজোম ম্যাপিংটাই ফাইনালি তৈরি করা হচ্ছে আমাদের জেনেটিক ম্যাপ। কি বললাম? এই ক্রোমোজোম ম্যাপিংটাই ফাইনালি তৈরি করা হচ্ছে জেনেটিক ম্যাপ। আর হচ্ছে একটা জিন তার লোকেশনটাকে কে ইন্ডিকেট করতে কে হেল্প করে? এই ক্রসিং ওভার, ঠিক আছে। যে এই জিনটা ওই ক্রোমোজোমের, যে এই জিনটা 11 নম্বর ক্রোমোজোমের আপার হ্যান্ডের এই পার্টটাতে আছে, এই কাজটাতে কি হেল্প করে? ক্রসিং ওভার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, জেনেটিক ভেরিয়েশন ক্রিয়েটেড ডিউ টু নিউ অ্যারেঞ্জমেন্ট। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এই ইম্পর্টেন্সটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেছে? ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে এই
মাইটোসিস আর মিওসিস আমরা আগের ক্লাসে মাইটোসিস নিয়ে পড়াশোনা করেছি, এই ক্লাসে মিওসিস নিয়ে পড়বো। এই দুইটার মধ্যে কি কি ডিফারেন্স আসে এটা তোমরা এসএসসি তে পড়ে এসেছো, এই এইচএসসি তেও এই ডিফারেন্সটা অনেক সময় আসে। তাহলে আমরা দেখি আমাদের মাইটোসিস এটা আসলে কোথায় হয়। মাইটোসিসটা হয় হচ্ছে মেইনলি আমাদের বডির সোমাটিক সেল। কি বললাম? সোমাটিক সেল। সোমাটিক সেল মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এই বডি ফর্মেশনের যে সেলগুলো আমাদের বডিকে ফর্ম করে, এটাকে বলতেছে সোমাটিক সেল। আর মিওসিস কোথায় হয়? মিওসিসটা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল। কি বললাম? রিপ্রোডাক্টিভ মাদার সেল। এটা কি? এটা কই থাকে? এটা থাকে হচ্ছে আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান, তার ভিতরে এই রিপ্রোডাক্টিভ মাদার সেলটা থাকে, যেটা হচ্ছে ম্যাচিউর হওয়ার পরে এটা মিওসিস হয়ে মেল গ্যামেট বা ওই ফিমেল বডিতে ফিমেল গ্যামেট তৈরি করে। বুঝা গেছে? এই দুই জায়গায় একটা মাইটোসিস হয়, একটা হচ্ছে মিওসিস হয়। এখানে মাইটোসিসে একটা মাদার সেল থেকে টোটাল ডটার সেল আসে হচ্ছে দুইটা। ঠিক আছে, টোটাল ডটার সেল আসে কয়টা? দুইটা। মিওসিসে একটা মাদার সেল থেকে ডটার সেল আসে চারটা। বুঝা গেছে কিভাবে হয়? আশা করি তোমরা এবার জানো। আচ্ছা, এবার ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা মাইটোসিসের ক্ষেত্রে দেখা যায় যে নাম্বারটা সেম থাকে। কি বললাম? ক্রোমোজোম নাম্বারটা সেম নাম্বারই থাকে, বাট এই মিওসিসে যেটা হয় এই নাম্বারটা হাফ হয়ে যায়। ঠিক আছে, হাফ নাম্বার। কি বললাম? মিওসিসে সেটা হাফ নাম্বার হয়ে যায়। কিভাবে হয়? কারণ এখানে ওই মেটাফেজ ওয়ানে এরা হচ্ছে ক্রোমোজোম গুলো দুটো মানে 23টা উপরের দিকে যায়, 23টা নিচের দিকে যায়, এই কারণে এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়। আর হচ্ছে সিনাপসিস। এবার আসো সিনাপসিস। সিনাপসিস আমরা কই পড়ছি? মিওসিসে পড়ছি। মাইটোসিসে কিন্তু কোনো ধরনের সিনাপসিস ছিল না, এটা ছিল মিওসিসে। বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কি? বাইভ্যালেন্ট মানে হচ্ছে পেয়ার, আর পেয়ার হওয়ার যে প্রসেস এটাকে আমরা বলতেছিলাম সিনাপসিস। তাহলে এটাও মাইটোসিসে দেখা যায় না, দেখা যায় কই? মিওসিসে। নেক্সট হচ্ছে ক্রসিং ওভার। কি বললাম? ক্রসিং ওভার। এটাও মাইটোসিসে দেখা যায় না, দেখা যায় কই? মিওসিস। মিওসিসের কোন স্টেজে? প্রোফেজ 1 এর প্যাকাইটিন স্টেজে। প্রোফেজ 1 এর প্যাকাইটিন স্টেজে। আচ্ছা, কিছু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে যার কারণে হয়তো বা শোনা যাচ্ছে না। আশা করি এখন শোনা যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে ইভ্যালুয়েশনে কোনটা হেল্প করতেছে? ইভ্যালুয়েশনে হেল্প করতেছে হচ্ছে আমাদের মিওসিস। কিভাবে? ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রসিং ওভারের কারণে পার্টগুলো এক্সচেঞ্জ হচ্ছে, যে কারণে মিওসিস ইভ্যালুয়েশনে হেল্প করে। বাট মাইটোসিস তার কোনো আসলে ইভ্যালুয়েশনে রোল নাই। ঠিক আছে, এটার ইভ্যালুয়েশনে কোনো রোল নাই। দেন হচ্ছে ক্রোমোমিয়ার। কি বলতেছি? ক্রোমোমিয়ার। এ হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কোথায় দেখা যায় বলো? এবার আমাকে বলো ক্রোমোমিয়ারটা কোথায় দেখা যায়। তোমরা জানো যে ক্রোমোমিয়ার শুধুমাত্র দেখা যায় হচ্ছে আমাদের যে লেপটোটিন স্টেজ অফ দ্য প্রোফেজ 1 অফ মিওসিস 1। এই লেপটোটিন স্টেজে শুধুমাত্র এই ক্রোমোজোমের গায়ে যে স্মলেস্ট পার্টিকেল গুলো দেখা যায়, এগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ারটা মাইটোসিসে দেখা যায় না, এই মিওসিসে দেখা যায়। নেক্সট হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার এটা দুই স্টেজে দেখা যায়, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে মাইটোসিসে এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়। কি বললাম? মাইটোসিসে এই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়। কখন ভাগ হয়? ওই যে তোমার মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজে সেটা ভাঙে। বাট এখানে কি হবে? মিওসিসের ক্ষেত্রে এটা ভাঙবে না। ঠিক আছে, ডাজেন্ট ডিভাইড। তাহলে কি বললাম? এরা এই মাইটোসিসের সময় ভাঙবে মেটাফেজে, বাট মিওসিসের সময় এই সেন্ট্রোমিয়ারটা ভাঙবে না। নেক্সট হচ্ছে মেন্ডেলস ল। মেন্ডেলস ল এটা ডিসক্রাইব করার জন্য সায়েন্টিস্ট গ্রিগর মেন্ডেল তিনি মেইনলি এই মিওসিসের হেল্প নিয়েছিলেন। মাইটোসিস এখানে কোনো হেল্প করে না, তাহলে এটাও মিওসিস, বাট মাইটোসিসে কোনো হেল্প করে না। তো এই হচ্ছে আমাদের মাইটোসিস আর মিওসিস এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স। ঠিক আছে, এর মধ্যে বেসিক ডিফারেন্স। এছাড়াও আরো কিছু ডিফারেন্স থাকতে পারে যেটা তোমাদের বইয়ের জন্য আছে হয়তো, বাট অতটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। বাট এই যে এখানে যেগুলো লেখা আছে এগুলো মেইনলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট।
তাহলে ফাইনালি আমাদের যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অলরেডি 9টা পার হয়ে গেছে। তাহলে আজকে লাইভ ক্লাসে আমরা মেনলি পড়লাম হচ্ছে আমাদের মিওসিস সেল ডিভিশন। এর আগের লাইভ ক্লাসে আমরা পড়েছি মাইটোসিস সেল ডিভিশন, ঠিক আছে? আচ্ছা, তো ফাইনালি আমাদের যদি এই কোর্স বা এই কোর্স নিয়ে যদি কিছু বলি, তোমরা জানো যে আজকে কয়েকদিন পরে মানে 30 সেপ্টেম্বর বা 30 সেপ্টেম্বর আমাদের হচ্ছে এই কোর্সটা লঞ্চ হবে। কবে বললাম? 30 সেপ্টেম্বর, ঠিক আছে? 30 সেপ্টেম্বর এই দিন হচ্ছে আমাদের এই কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে। ইটস এ গ্রেট নিউজ ফর দ্য ইংলিশ ভার্সন স্টুডেন্টস ওভার দ্য কান্ট্রি, যে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য একটা কোর্স আমরা আনতে যাচ্ছি। এবং পাশাপাশি এই কোর্সে জন্য আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে। ক্লাসগুলো রেকর্ডেড কিভাবে তোমরা পাবা সেটা আমরা এই গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর আজকে আমাদের বায়োলজির সেকেন্ড লাইভ ক্লাস গেল, নেক্সট মান্থে এরকম লাইভ ক্লাস আসবে। এটা হচ্ছে এক ধরনের ফ্রি ডেমো ক্লাস। এর মাধ্যমে আসলে তোমরা তোমাদের ফ্রেন্ডকে বোঝাতে পারবা যে ক্লাসগুলো আসলে কেমন হয়, ক্লাসের কোয়ালিটি কেমন। মেইন ইন্টেনশন হচ্ছে এইটা। তো আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর, কালকে এবং পরশু দিন অর্থাৎ 28 আর 29, ঠিক আছে? এই 2 দিন তোমাদের কি হবে? কেমিস্ট্রির হচ্ছে লাইভ ক্লাস হবে, ঠিক আছে? কেমিস্ট্রি লাইভ ক্লাস নিবে তোমাদের সামি ভাইয়া, সে হচ্ছে এই 2 দিন কেমিস্ট্রির লাইভ ক্লাস নেবে। এরপর 30 সেপ্টেম্বর আমরা হয়তোবা এই কোর্সটাকে লঞ্চ করতে যাচ্ছি, বুঝে গেছে? তো তোমরা যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ বসেছিলা, তোমাদেরকে থ্যাংক ইউ। প্লাস অনেক আগ্রহ নিয়ে যারা বসে আছো এই কোর্সের জন্য, তাদেরকেও থ্যাংক ইউ। আমরা আশা করি খুব শীঘ্রই তোমাদের কাছে আরো ভালো মতো পৌঁছাতে পারবো। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য আমাদের এই ফেসবুক গ্রুপটা রয়েছে, তোমরা চাইলে সেখানে সেটা জানাতে পারো, বুঝা গেছে? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ভাই আছেন? লাইভটা শেষ করে দিন। আমি মনে করিতাম যে তুমি তোমার ভাইয়ের